শুভ সকাল। ঐতিহ্যবাহী ডাক্তার খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শফিকুর রহমান চৌধুরী, সিনিয়র শিক্ষক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি পরম করুণাময়ের অপার কৃপায় ভালো আছো, সুস্থ আছো। এবং বাড়িতে রুটিন অনুযায়ী নিয়মিত অধ্যয়ন করছো। আজকে অনলাইন ক্লাসে আমরা বাংলা বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে তোমাদের ব্যাকরণের অংশ, বাক্য, বাক্য গঠনের শর্তসমূহ, তাহলে আমরা আমাদের মূল ক্লাসে ফিরে যাচ্ছি। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাস শুনবে এবং সেগুলো চর্চা করে নিজেকে সমৃদ্ধ করবে। বাক্য গঠনের শর্ত। আমরা প্রথমে জেনে নিই বাক্য কি। শুরুতে কিছু আমরা এক্সাম্পল উদাহরণ দেখি। লেখো, আমি খাই, রনি বই পড়ে। এখানে লেখো একটি পদ নিয়ে একটি বাক্য গঠিত হয়েছে। আমি খাই, এখানে দুটি পদ রয়েছে, দুটি পদ মিলে একটি বাক্য গঠিত হয়েছে। রনি বই পড়ে, এখানে তিনটি পদ রয়েছে আর এই তিনটি পদ মিলে একটি বাক্য গঠন করেছে। তাহলে প্রথম উদাহরণে আমরা দেখলাম একটি পদ, দ্বিতীয় উদাহরণে দুইটি পদ, তৃতীয় উদাহরণে তিনটি পদ নিয়ে বাক্য গঠন হয়েছে। তাহলে আমরা বাক্যের এভাবে সংজ্ঞায়িত করতে পারি: এক বা একাধিক পদের দ্বারা যখন বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তখন তাকে বাক্য বলে। আবার বলছি, এক বা একাধিক পদের দ্বারা যখন বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তখন তাকে বাক্য বলে। প্রথম উদাহরণটিতে লেখ শব্দটি দ্বারা সম্পূর্ণ মনোভাব প্রকাশ পেয়েছে, এই জন্য আমরা এটাকে বাক্য বলতে পারি। দ্বিতীয় উদাহরণেও আমি খাই দ্বারা বক্তার মনোভাব প্রকাশিত হয়েছে, এই জন্য এটিও একটি বাক্য। রনি বই পড়ে, এখানে তিনটি পদ এবং এ বাক্যেও বক্তার সম্পূর্ণ মনের ভাব প্রকাশিত হয়েছে, তাই এটিও বাক্য। সাধারণত কর্তা, কর্ম ও ক্রিয়াপদ নিয়ে বাক্য গঠিত হয়। রনি বই পড়ে, এ বাক্যে রনি হচ্ছে কর্তা, বই হচ্ছে কর্ম আর পড়ে হচ্ছে ক্রিয়া। তাহলে আমরা একটি বাক্যের মধ্যে সাধারণত তিনটি অংশ আমরা
দেখতে পাই সেটি হচ্ছে কর্তা, কর্ম আর ক্রিয়া। এই তিনটি অংশ মিলে একটি বাক্য গঠন করে। একটি আদর্শ বা সার্থক বাক্যের তিনটি বৈশিষ্ট্য থাকে, যথা 1 আকাঙ্ক্ষা, 2 আসক্তি, 3 যোগ্যতা। এবার আমরা আকাঙ্ক্ষা কী তা দেখব। পলাশ মন দিয়ে লেখাপড়া, এইটুক যদি আমরা বলি তাহলে এটি কোনো বাক্য হয়নি। এখানে কোনো মনের ভাবও প্রকাশিত হয়নি, সম্পূর্ণ মনের ভাব প্রকাশিত হয়নি, তাই এটি বাক্য হয়নি। তাছাড়া যিনি শুনছেন তার ইচ্ছাটিও এখানে পূর্ণ হয়নি। মনের ভাব যেহেতু অসম্পূর্ণ, তাই এটি বাক্য হবে না। যদি আমরা বলি পলাশ মন দিয়ে লেখাপড়া করে, তাহলে এটি বাক্য হয়েছে, যেহেতু এই পদসমষ্টি দ্বারা সম্পূর্ণ মনের ভাব প্রকাশিত হয়েছে এবং যিনি শুনছেন শ্রোতার শোনার ইচ্ছাটিও এখানে পূর্ণ হয়েছে, তাই এটি একটি বাক্য হয়েছে। তাহলে বাক্যে অর্থ পুরোপুরি বা সম্পূর্ণ বোঝার জন্য এক পদ শোনার পর অন্য পদ শোনার ইচ্ছা বা আগ্রহকে আকাঙ্ক্ষা বলে। আমরা প্রথম উদাহরণে দেখেছি এখানে পলাশ মন দিয়ে লেখাপড়া, এইটুক যদি আমরা বলি তাহলে শ্রোতার কাছে এরপরে পদগুলো কি সেটি ইচ্ছা থেকে যায়। দ্বিতীয় বাক্যে পলাশ মন দিয়ে লেখাপড়া করে, এইটুক যদি আমরা বলি তাহলে এ বাক্যে শ্রোতার আর কোনো শোনার ইচ্ছা থাকে না। তাহলে একটি বাক্যে একটি পদের পরে অন্য পদ শোনার যে ইচ্ছা বা আগ্রহ সেটিকে বলে আকাঙ্ক্ষা। এবার আমরা দুটি উদাহরণ লক্ষ্য করি। বাবা বাজার ইলিশ থেকে এনেছেন। এই বাক্যে 5টি পদ রয়েছে, বাট পদগুলো যথাযথভাবে সাজানো হয়নি, যে কারণে এখানে মনোভাবও সম্পূর্ণভাবে প্রকাশিত হচ্ছে না, যা দ্বারা একটি সার্থক বাক্য গঠিত হয়নি। দ্বিতীয় উদাহরণটি দেখি, বাবা বাজার থেকে ইলিশ এনেছেন। এ বাক্যে পদগুলো যথাযথভাবে সাজানো হয়েছে এবং মনের ভাবও সম্পূর্ণভাবে প্রকাশিত হয়েছে, তাই এটি একটি সার্থক বাক্য। তাহলে আমরা দেখি বাক্যের অর্থ সঙ্গতি রক্ষা করে পদগুলোকে যথাযথভাবে সাজিয়ে রাখার নাম আসক্তি। আবার বলছি, বাক্যের অর্থ সঙ্গতি রক্ষা করে পদগুলোকে যথাযথভাবে সাজিয়ে রাখার নাম হচ্ছে আসক্তি। উপরের প্রথম বাক্যে পদগুলো যথাযথভাবে সাজিয়ে রাখা হয়নি, তাই এটি বাক্য হয়নি। দ্বিতীয় উদাহরণটিতে পদগুলো যথাযথভাবে সাজানো হয়েছে, তাই এটি একটি বাক্য। আমরা আরও দুটি উদাহরণ লক্ষ্য করি। আমি বড়শি দিয়ে নারকেল পাড়ি। এই বাক্যটিতে যদি আমরা একটু দেখি, বড়শি দিয়ে নারকেল পাড়ি, এটি একটি অবিশ্বাস্য ব্যাপার, অর্থাৎ এখানে অর্থগত ও ভাবগত মিল নেই। কেউ যদি আমি বড়শি দিয়ে নারকেল পাড়ি এ কথাটি বলে, তাহলে সেটা কখনো বিশ্বাসযোগ্য হবে না। তাই এখানে পদসমষ্টি থাকলেও এটিকে আমরা বাক্য বলতে পারি না।
দ্বিতীয় উদাহরণটিতে আমি বড়শি দিয়ে মাছ ধরি। এই উদাহরণটি একটি বিশ্বাসযোগ্য উদাহরণ এবং এটি বললে সবাই বিশ্বাস করবে এবং এটা বাস্তবতার সাথে এটার মিলও রয়েছে। এই জন্য এটি একটি বাক্য, এখানে অর্থগত ও ভাবগত মিল রয়েছে। তাহলে আমরা বলতে পারি বাক্যের অন্তর্গত পদগুলোর মধ্যে অর্থের সঙ্গতি ও ভাবের মিল বন্ধনকে যোগ্যতা বলে। আবার বলছি, বাক্যের অন্তর্গত পদগুলোর মধ্যে অর্থের সঙ্গতি ও ভাবের মিল বন্ধনকে যোগ্যতা বলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ আলোচনা করলাম বাক্য কি, বাক্য গঠনের শর্তসমূহ। আমরা জেনেছি এক বা একাধিক পদ দ্বারা যদি বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তবে সে পদ বা পদসমষ্টিগুলোকে বাক্য বলে। একটি সার্থক বাক্য গঠনের জন্য তিনটি বৈশিষ্ট্য থাকতে হবে। প্রথমটি হচ্ছে আসক্তি, আকাঙ্ক্ষা, আসক্তি ও যোগ্যতা। আকাঙ্ক্ষা, আসক্তি ও যোগ্যতা। আকাঙ্ক্ষাটা কি? বাক্যে একটি পদ শোনার পর অন্য পদ শোনার যে ইচ্ছা বা আগ্রহ, সেটি হচ্ছে আকাঙ্ক্ষা। আসক্তি কি? আসক্তি হচ্ছে পদগুলো যথানিয়মে যথাযথভাবে সাজানো। যেমন আমি খাই ভাত, এভাবে বললে এটি বাক্য হবে না। আমাদেরকে বলতে হবে আমি ভাত খাই। তাহলে এখানে পদগুলো যথাযথভাবে সাজানো হয়েছে, তাই এটি বাক্য। অন্যদিকে কেউ যদি বলে মানুষ আকাশে উড়ে, তাহলে এটিও বাক্য হবে না, কারণ এখানে অর্থগত ও ভাবগত যে মেলবন্ধন সেটি হয়নি। মানুষ কখনো আকাশে উঠতে পারে না। যদি বলে পাখিরা আকাশে উড়ে, তাহলে এটা বাক্য হবে, কারণ এখানে অর্থগত এবং ভাবগত মেলবন্ধন রয়েছে। তাহলে কোনো বাক্যের অর্থগত এবং ভাবগত মেলবন্ধন থাকলেই সেটাকে আমরা বলি যোগ্যতা। তাহলে একটি সার্থক বাক্যে তিনটি বৈশিষ্ট্য থাকতে হবে। সেখানে আকাঙ্ক্ষা থাকতে হবে, আসক্তি থাকতে হবে, যোগ্যতা থাকতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এতটুকু। আশা করি তোমরা আজকের ক্লাসটি মনোনিবেশ করেছো এবং তোমাদের বোধগম্য হয়েছে। তোমরা যদি বইটি আর একবার যদি পড়ে নাও, তাহলে তোমাদের এই বিষয়ে একটি স্পষ্ট ধারণা তোমরা লাভ করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, বাইরে গেলে স্বাস্থ্যবিধি মেনে চলবে, মাস্ক পরিধান করবে, শারীরিক দূরত্ব বজায় রাখবে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে, বারবার হাত পরিষ্কার রাখবে। বাড়িতে রুটিন অনুযায়ী নিয়মিত অধ্যয়ন করবে, মা বাবার কথা মেনে চলবে, নিয়মিত অনলাইন ক্লাসগুলো দেখবে, অ্যাসাইনমেন্টগুলো যথানিয়মে করে যথাসময়ে জমা দিবে। তোমাদের উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।